আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি ফারজানা তারি। জুলাই গণহত্যায় জড়িত ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছে এনসিপি সহ কয়েকটি রাজনৈতিক দল। মধ্যরাতে বিরতি দেওয়ার পর সকাল থেকে আবারও এই কর্মসূচি শুরু করে তারা। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি এবং জুলাই গণহত্যার দায়ে দলটির বিচার দাবি করে বিভিন্ন স্লোগান দিচ্ছেন বিক্ষোভকারীরা। একই দাবিতে বিক্ষোভ চলছে দেশের বিভিন্ন অঞ্চলে। শাহবাগ মোড়ে যান চলাচল বন্ধ হওয়ায় ভোগান্তিতে পড়েছে শাহবাগমুখী মানুষেরা, তবে রোগী বহনকারী গাড়ি চলাচল করছে স্বাভাবিকভাবে। শুক্রবার যমুনার সামনে সমাবেশ থেকে আন্দোলনকারীরা ঘোষণা দেন, প্রজ্ঞাপনের মাধ্যমে দলটি নিষিদ্ধ না হওয়া পর্যন্ত শাহবাগ ব্লকের কর্মসূচি চালিয়ে যাওয়ার। আমরা আহত যোদ্ধা, আমাদের স্বীকৃতি চাই, এটাই হলো আমাদের মেন চাওয়া। আমরা যে দাবি নিয়ে আসছি, যদি এটা না পালন করে তাহলে তারাই আওয়ামী লীগ হয়ে যাবে। যতক্ষণ আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি ততক্ষণ আমরা রাজপথ ছাড়বো না। আমরা চাই দ্রুত বিচার হোক, দ্রুত অপরাধীরা শাস্তির আওতায় আসুক এবং ন্যায় বিচার কায়েম হোক। এই মুহূর্তে শাহবাগ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিলাল হোসেন। বিলাল, আজকে কি কি কর্মসূচি রয়েছে এবং শাহবাগ ব্লকের যে কর্মসূচি এটি কতক্ষণ থাকবে বলে জানতে পেরেছেন? আপনাকে আসলে জানি রাখি যে গণহত্যার দায়ে যে আওয়ামী লীগের যে বিচার, পাশাপাশি যে গণহত্যার দায়ে দলটিকে নিষিদ্ধ করার যে দাবিতে ছাত্র জনতার যে আন্দোলন, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু যে রাজনৈতিক দল সহ যে ছাত্র জনতার আন্দোলন কিন্তু গতকাল থেকে কিন্তু শুরু হয়েছে। এই মুহূর্তে আমি যদি শাহবাগের চিত্র বলে রাখি, শাহবাগ দ্বারা কিন্তু বলা যায় যে ব্লকেট করে রয়েছে। কালকে যমুনার সামনে থেকে যে একটি কর্মসূচি তারা ঘোষণা দিয়েছিল, যে শুধু শাহবাগ নয়, দেশের বিভিন্ন স্থানে যতক্ষণ না পর্যন্ত সরকার প্রজ্ঞাপন না করে আওয়ামী লীগের যে রাজনীতি সেটি আসলে নিষিদ্ধ না করে ততক্ষণ পর্যন্ত তাদের এই প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। আজকে কিন্তু বিকাল ৩টা হচ্ছে শাহবাগে একটি বিশাল একটা সমাবেশের গতকাল রাত থেকে কিন্তু এই শাহবাগ পুরোটি ব্লকেট করে তারা কিন্তু অবস্থান নিয়েছে। আমরা এখানে দেখতে চেষ্টা করছি, সকালটা কিন্তু এই শাহবাগের যে মোড়টি পুরোটি ব্লকেট করে দেওয়ার কারণে কিন্তু আশপাশে যে যান চলাচল সেটি কিন্তু বন্ধ হয়েছে। পাশাপাশি আপনাদেরকে বলা রাখি, শুধু ঢাকা শহর নয়, দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু তাদের যে চলমান যে কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু চালিয়ে যাওয়ার কিন্তু তারা ঘোষণা দিয়েছেন। এখান থেকে যে দাবিটি উঠছেন যে জুলাই যে শেখ হাসিনার সরকারের যে নেতৃত্বে যে জুলাই যে আন্দোলনে দমন করার নামে যেভাবে গণহত্যা চালানো হয়েছে, সেই গণহত্যার যে দৃশ্যমান বিচার কিন্তু তারা এখনো দেখতে পায়নি, সেটি কিন্তু অভিযোগ করছেন। তারা যেটি বলছেন যে গণহত্যার দৃশ্যমান বিচার করতে হবে, পাশাপাশি যে এই দল যাতে পুনরায় যে রাজনীতিতে যেন না, তাদের যে রাজনীতি করার অধিকার নেই, কারণ যে এই যে গণহত্যা চালিয়েছে সেই গণহত্যার দায়ে দলটি রাজনীতি নিষিদ্ধ এবং যে সকল নেতাকর্মীরা কিন্তু বিদেশে চলে গিয়েছেন তাদেরকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনে কিন্তু বিচার কার্যকরী কিন্তু এটা তারা দাবি জানাচ্ছে। এখান থেকে আরেকটি তথ্য আপনাদেরকে দিয়ে রাখি, তারা যেটি বলছেন, যদি যতক্ষণ না পর্যন্ত আমরা এই দাবি সরকারের পক্ষ থেকে, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট একটি রূপরেখা না আসবে, ততক্ষণ পর্যন্ত আসলে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের একটি রূপরেখা না আসবে, পাশাপাশি যে বিচার কার্যক্রমের একটি রূপরেখা না আসবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু শুধু তারা এই শাহবাগ নয়, দেশের বিভিন্ন স্থান থেকে তাদের যে চলমান কর্মসূচি সেটি কিন্তু চালিয়ে যাবে। তো আসলে পরবর্তী খবর আপনাদের শাহবাগ ব্লকের কর্মসূচি জানাবো। এই ছিল শাহবাগ থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। গ্যাস সংকটের কারণে যাত্রাবাড়ি, সায়দাবাদ, গোলাপবাগ, ধলপুর সহ রাজধানীর বেশ কয়েকটি এলাকার মানুষের দুর্ভোগ চরমে। তাদের অভিযোগ, গ্যাস না থাকলেও দিতে হয় বিল, অথচ রান্না করতে হয় সিলিন্ডার গ্যাসে বা মাটির চুলায়। এভাবেই চলছে বছরের পর বছর। তাদের অভিযোগ, তিতাস কর্তৃপক্ষের কাছে বারবার অভিযোগ জানিয়েও কোনো কাজ হয়নি। তাইমুন ইসলাম রায়হানের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আব্দুর রহিম। গ্যাস নেই, তাই মাটির চুলায় রান্না হচ্ছে। রাজধানীর ধলপুরের ৪৯ নম্বর ওয়ার্ডের মানুষের দুর্ভোগের নাম গ্যাস সংকট। দিনে থাকে না গ্যাস, রাতে সামান্য আসলে ঠিকমতো রান্না করা যায় না, তাই সিলিন্ডারের ওপর নির্ভর করতে হচ্ছে ভুক্তভোগীদের। সিলিন্ডার কিনে এখন সিলিন্ডার ব্যবহার করতেছি, মনে করেন বাড়িওয়ালারও বিলে দিতেছি, আবার সিলিন্ডারও ব্যবহার করতে হয়। যাত্রাবাড়ি, সাইদাবাদ, ধলপুর, পূর্ব গোলাপবাগ, পশ্চিম গোলাপবাগ, স্টাফ কোয়ার্টার, কাজলা লিচু বাগান, কাজী দরগা, কাজীপাড়া সহ বেশ কিছু এলাকার চিত্র একই। ধলপুর এরিয়াতে দীর্ঘ অনেক দিন বছর ধরেই আমরা গ্যাস পাচ্ছি না। লাটকি দাঁড়িয়ে রান্ধি, আবার জীবনে এক চুলাতে হয় না,
মনে করেন একজনের পর একজন করতে থাকি। তিতাস কর্তৃপক্ষের কাছে বারবার অভিযোগ জানিয়ে কোনো লাভ না হয় রাজপথে নেমে বিক্ষোভও করে এসব এলাকার মানুষ। দুপুরে জুমার নামাজ শেষে ধলপুর মহাসড়কে অবস্থান নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন তারা। স্থানীয়দের অভিযোগ, কয়েক দফায় এমন মানববন্ধন করেও কাজের কাজ কিছুই হচ্ছে না। বিল দিচ্ছেন অথচ আমাদের টাকা আমাদের গ্যাস দিচ্ছেন না, এটা তো হবে না। এখন থেকে যদি আমাদের গ্যাস দেওয়া না হয় তাহলে আমরা আমাদের গ্যাস বিল বন্ধ করে দেব। গ্যাস সংকট নিরসনের দাবিতে যাত্রাবাড়িতেও মানববন্ধন করেছে স্থানীয়রা। তাদের অভিযোগ, গ্যাস না থাকলেও দিতে হয় বিল, আবার রান্না করতে হয় কেনা সিলিন্ডার গ্যাসে। দীর্ঘ 10 বছর যাবৎ আমরা গ্যাস থেকে বঞ্চিত। অনতিবিলম্বে গ্যাস কর্তৃপক্ষকে এই এলাকায় স্বাভাবিকভাবে গ্যাস সরবরাহ করার অনুরোধ জানাচ্ছি। দ্রুত গ্যাস সংকট নিরসন না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন ভুক্তভোগীরা। প্রয়োজনে গ্যাস অফিস আমরা ঘেরাও করব। আব্দুর রহিম, RTV, ঢাকা। দেশের উষ্ণতম মাস এপ্রিল হলেও এবার ছিল না ততটা উষ্ণতা। চলতি মে মাসের প্রথম সপ্তাহেও তাপমাত্রা মোটামুটি সহনীয় থাকলেও গেল 2-3 দিন ধরে বেড়েই চলেছে। গতকাল থেকে দেশের 45 জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আজও আবহাওয়া নিয়ে কোনো সুসংবাদ দেয়নি অধিদপ্তর। আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার আভাস দেওয়া হয়েছে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের সামান্য বাড়তে পারে বলে জানানো হয় পূর্বাভাসে। এছাড়াও সারা দেশে চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। এই মুহূর্তে আবহাওয়া অধিদপ্তর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন জাকারিয়া খান। জাকারিয়া, গরমের তীব্রতা সম্পর্কে কি বলছে আবহাওয়া অফিস এবং এর মধ্যে বৃষ্টির কোনো সম্ভাবনা আছে কিনা? একটি পরিষ্কার রৌদ্রোজ্জ্বল দিন বলতে যেটি বোঝায়, আজকে কিন্তু তেমন একটি দিন। আকাশে কোথাও মেঘের ছিটে ফোটাও নেই, আর রোদও তার তীব্র মাত্রায় কিন্তু পৃথিবীতে পড়ছে এসে। আর আমরা যেটা জানি যে বছরের এপ্রিল মাসটা থাকে হচ্ছে সবচেয়ে উষ্ণতম মাস, কিন্তু এবার এপ্রিল মাসে কিন্তু তেমনটা আমরা গরম দেখতে পাইনি। এই মাসের শুরুতেও অর্থাৎ মে মাসের প্রথম সপ্তাহে কিন্তু আবহাওয়া কিছুটা স্বাভাবিক ছিল, কিন্তু গত 2-1 দিন আবহাওয়া কিন্তু উষ্ণ হতে শুরু করে এবং যেই তীব্র তাপপ্রবাহ যেটাকে আমরা বলি, যদিও আবহাওয়া অফিস থেকে বলছে এটি একটি মডারেট বা মাঝারি ধরনের তাপপ্রবাহ, কিন্তু সেই তাপপ্রবাহ কিন্তু মানুষ বুঝতে পারছে এবং গরমের তীব্রতায় বিশেষ করে খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ বা বাইরে যারা কাজ করেন তারা কিন্তু এর ভয়াবহতা টের পাচ্ছেন। এবং এই যে তাপপ্রবাহ চলছে, এই তাপপ্রবাহ কিন্তু গতকাল যেটি এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহী এবং চুয়াডাঙ্গায় 41.2 ডিগ্রি সেলসিয়াস। এবং এটা বলা হচ্ছে যে গত উত্তর বঙ্গোপসাগরে এবং এই যে পশ্চিমবঙ্গের উপরে কিন্তু একটি লঘুচাপ বয়ে যাচ্ছে এবং তার ফলে রাজশাহী, চুয়াডাঙ্গা, ঢাকা সহ এই অঞ্চলগুলোতে গরমের তীব্রতা বাড়ছে এবং এর ফলে কিন্তু বাতাসের আর্দ্রতাও 37% নেমে এসেছে, যার ফলে গরম কম থাকলেও মানে কাগজে কলমে কম থাকলেও কিন্তু অনুভব হচ্ছে বেশি। এবং এই আবহাওয়া অফিস থেকে আজকে যেটি জানানো হয়েছে যে এই গরমের তীব্রতা কিন্তু আরও কিছুদিন থাকবে। এই খুব শীঘ্রই কিন্তু এই গরম থেকে মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা দেখছেন না আবহাওয়া অফিস, এবং তারা বলছেন যে দেশের 45টি জেলায় যেই এই তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, এই তাপপ্রবাহ কিন্তু আরও 2-3 দিন অথবা 4-5 দিন কিন্তু স্থায়ী হতে পারে। এবং বৃষ্টির সম্ভাবনার কথা যেটা বলেছেন যে বৃষ্টির সম্ভাবনাও তেমনটা নেই, যেহেতু কোনো লঘুচাপ বা যেহেতু কোনো নিম্নচাপ বা এ ধরনের মেঘমালা দেখা যাচ্ছে না, কিন্তু সেই জন্য কিন্তু বলছেন যে বৃষ্টির সম্ভাবনা নেই। আর এই তাপপ্রবাহে সবাইকে বলেছেন একটু সতর্ক থাকতে, ঘরে থাকতে এবং রোদের সংস্পর্শে না আসতে। আসলে এই ছিল আবহাওয়া অফিস থেকে আজকের আবহাওয়ার সর্বশেষ। তানি, ধন্যবাদ আপনাকে। তীব্র দাবদাহ বয়ে যাচ্ছে চুয়াডাঙ্গায়। প্রখর তাপ আর ভ্যাপসা গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। জীবিকার তাগিদে তীব্র রোদে পুড়ে কাজ করতে হচ্ছে শ্রমজীবী মানুষকে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় 41.2 ডিগ্রি সেলসিয়াস। এটি এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। এ সময় বাতাসের আর্দ্রতা 46% ছিল বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। আজও সকাল থেকেই রোদের তীব্রতায় প্রচণ্ড গরম অনুভূত হচ্ছে।
ঘরের বাইরে কোথাও মিলছে না স্বস্তি। অসহনীয় তাপপ্রবাহের মধ্যে খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না কেউ। এই তাপমাত্রা আরও বাড়তে পারে বলেও আবহাওয়া বার্তায় বলা হয়েছে। বেচা কিনা ভাই আলহামদুলিল্লাহ ভালো। তাপের জন্য মানুষ আসছে, খাচ্ছে, খেয়ে স্বস্তি পাচ্ছে। এটা তাপমাত্রা নিয়ে আরো জানাতে চুয়াডাঙ্গা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জহির রায়হান সোহাগ। জহির, চুয়াডাঙ্গায় এই মুহূর্তে তাপমাত্রা কত ডিগ্রি চলছে এবং আবহাওয়া অফিস কি জানিয়েছে? এই দাবদাহে জনজীবনে কেমন প্রভাব পড়েছে? জানির সংবাদে আপনি দর্শকদের যেমনটি জানাচ্ছিলেন, আসলে গত কয়েকদিন থেকে চলা চুয়াডাঙ্গার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপদাহ গতকাল কিন্তু তীব্র তাপদাহে রূপ নিয়েছে। আমরা দেখেছি গতকাল বিকেল ৩টায় চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস যে বার্তা দিয়েছে তা হচ্ছে ৪১.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সন্ধ্যা ৬টায় কিন্তু একই বার্তা দেওয়া হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল শতকরা 46%, অর্থাৎ ভাবসা, এই বাতাসের আর্দ্রতা বেশি থাকায় কিন্তু ভাবসা গরম অনুভূত হচ্ছে। এই তাপ প্রবাহের প্রভাব কিন্তু এই জনপদে পড়েছে। যারা খেটে খাওয়া শ্রমজীবী মানুষ আছেন তারা কাজে বের হয়েও কিন্তু ঠিক মতো কাজ করতে পারছেন না বলে জানিয়েছেন। একটু স্বস্তির আশায় তারা কিন্তু গাছের ছায়ার নিচে আশ্রয় নিচ্ছেন, সেখানে কিন্তু স্বস্তি মিলছে না বলে জানিয়েছেন তারা। বিশেষ করে গরম বাতাসের কারণে কিন্তু কোথাও স্বস্তি নেই, ঘরে বাইরে কোথাও স্বস্তি নেই, এটি তারা জানিয়েছেন। আবহাওয়া অফিসের কর্মকর্তারা জানিয়েছেন আগামী কয়েকদিন কিন্তু এই তাপদাহ অব্যাহত থাকতে পারে, তাপমাত্রা কিছুটা আরো বাড়তে পারে বলে তারা জানিয়েছেন। আর এই বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেও আবহাওয়া বার্তায় তারা জানিয়েছেন। এই তাপদাহের কারণে কিন্তু চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে গরমজনিত রোগের সংখ্যা কিন্তু বেড়ে চলেছে। চিকিৎসকরা বারবার বলছেন যে বিশেষ করে শিশু ও বয়স্কদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বনের জন্য বারবার তাগাদা দেওয়া হচ্ছে। বেশি বেশি খাবার, স্যালাইন এবং পানি খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। তো চুয়াডাঙ্গা থেকে এই ছিল তাপ প্রবাহের সর্বশেষ। তাই ধন্যবাদ আপনাকে। ঢাকা থেকে খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের একটি কোচ ভাঙা জংশন এলাকায় লাইনচ্যুত হয়েছে। সামনের ইঞ্জিন এবং লাগেজ ভ্যান দুইটি এক লাইন থেকে অন্য লাইনের ওপর চলে যায়। এ কারণে পদ্মা সেতু হয়ে ঢাকা, খুলনা, বেনাপোল ও রাজবাড়ী ঢাকা রুটে ট্রেন চলাচল সাময়িক বন্ধ রয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গেল রাত ৯টা ৫ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। এদিকে লাইনচ্যুত কোচ উদ্ধারে রাজবাড়ী থেকে ভাঙার উদ্দেশ্যে রওনা দিয়েছে রেলের কর্মকর্তা সহ একটি কোচ। রাজবাড়ী রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ হুমায়ুন কবির জানিয়েছেন, রেল যোগাযোগ দ্রুত স্বাভাবিক করার চেষ্টা চলছে। এদিকে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের আউটারে একই স্থানে শুক্রবার রাতে ও সকালে মালবাহী ট্রেন ও যাত্রীবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। এতে চট্টগ্রাম, সিলেট ও নোয়াখালীর সাথে ঢাকার রেল যোগাযোগ প্রায় ৮ ঘণ্টা বন্ধ থাকে। শুক্রবার রাতে লাইনচ্যুত হওয়া মালবাহী ট্রেনের বগি উদ্ধারের ১ ঘণ্টা পর ঢাকা থেকে কক্সবাজারগামী কক্সবাজার এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়। উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে থাকার প্রায় ১ ঘণ্টা পর সকাল ৭:১০টায় এই বগিটি উদ্ধার করা হয়েছে। বর্তমান ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। ঈদুল আজহাকে সামনে রেখে গবাদি পশুর পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন পাবনার ঈশ্বরদীর খামারিরা। কৃত্রিম উপায়ে পরিবর্তে গরু, ছাগলের লালন পালনের দেশীয় পদ্ধতি ব্যবহার করছেন তারা। গোখাদ্যের দাম বেশি হলেও এবছর লাভের আশা খামারিদের। ঈশ্বরদী থেকে বাইজিদ বোস্তামির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। আর কিছুদিন পরেই পবিত্র ঈদুল আজহা। কোরবানির ঈদে পশুর জোগান নিশ্চিতে ব্যস্ত সময় পার করছেন পাবনার ঈশ্বরদীর খামারিরা। ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে নানা জাতের গরুর পরিচর্যা করছেন তারা। কাঁচা ঘাস, খড়, খৈল, ভুসিসহ ভেজালবিহীন খাবার খাইয়েই কোরবানির জন্য প্রস্তুত করা হচ্ছে পশুগুলোকে। তবে গোখাদ্যের দাম বাড়তি থাকায় অতিরিক্ত খরচ গুনতে হচ্ছে তাদের। খাদ্যর দাম বেশি ভাই, গরু আমরা লালন পালন করি, বেশিটা একটা লাভবান করতে পারছি না। এক ধরনের আইটেম দিয়ে একটা মিক্সচার তৈরি, একটা খাবার তৈরি করি, ওই খাবারটাই আমরা গরুদেরকে খাওয়াই। কাঁচা ঘাস খাওয়াই, প্লাস পাশাপাশি শুকনা খড় যেটা হয় সেটা খাওয়াই। এবং ভ্যাকসিনগুলো প্রপার টাইমে যদি ভেটেরিনারি ডাক্তাররা এসে যদি খামারে দিয়ে যাইতো তাহলে আমরা অনেকটাই উপকৃত হতে পারতাম।
খামারিরা যাতে অসৎ উপায় অবলম্বন করে গবাদি পশু মোটাতাজা না করে সে বিষয়ে পরামর্শ দেওয়া ও নিয়মিত মনিটরিং করা হচ্ছে বলে জানান উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। গরু মোটাতাজাকরণের ক্ষেত্রে কোনো ধরনের স্টেরয়েড বা হরমোন ব্যবহার না করতে। স্টেরয়েড এবং হরমোন যেমন মানব স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ, এটি গরুর স্বাস্থ্যের ক্ষেত্রেও ঝুঁকিপূর্ণ। এটি একটি শাস্তিযোগ্য অপরাধ। ঈদকে সামনে রেখে পশু কেনাবেচায় খামারিদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে পুলিশ। গবাদি পশুগুলো যাতে চুরির শিকার না হয় আমরা এই ব্যবস্থা করব ইনশাল্লাহ। আমরা মোড়ে মোড়ে চেকপোস্ট বসাবো, প্রয়োজনে রাতের টহল আমরা বৃদ্ধি করব যাতে তারা নির্বিঘ্নে তাদের গরু ছাগল দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যেতে পারে। উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছর ঈশ্বরদীতে কোরবানির জন্য ৭৩,৫১৬টি গবাদি পশু প্রস্তুত করা হয়েছে। তবে চাহিদা রয়েছে মাত্র ৪২,৫১০টি পশুর। বাকি পশু ঢাকাসহ বিভিন্ন জেলার হাটে বিক্রির পরিকল্পনা খামারিদের। আব্দুল হামিদ, RTV। ঈদুল আজহাকে ঘিরে মশলার বাজার পরিস্থিতি জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, বাজারে মশলার সরবরাহ কেমন দেখছেন এবং বাজারে অন্যান্য সময়ের তুলনায় মশলার দাম কেমন, বাজার পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাবেন। জি, তা নিয়ে আসলে যেমনটি বলেছেন আর কিছুদিন পরে কিন্তু পবিত্র ঈদুল আজহা, ইতিমধ্যে কিন্তু ঈদুল আজহাকে ঘিরে কিন্তু মশলার বাজার যে অস্থিরতা বিরাজ করতে সেটা কিন্তু এই মুহূর্তে কিন্তু না। অন্যান্য বছর কিন্তু আসলে ঈদুল আজহা উপলক্ষে আসলে মশলার বাজার প্রচুর অস্থিরতা বিরাজ করছিল। এই বছর এখনো পর্যন্ত সেই অস্থিরতা দেখা দেয়নি। গত ৩ মাস যাবত আসলে যেই অবস্থা ছিল সেই অবস্থায় স্থিতি আসে। জিরা বিক্রি হচ্ছে 600 থেকে 700 টাকার মধ্যে, এলাচ বিক্রি হচ্ছে ৪,৫০০ টাকা থেকে ৫,০০০ টাকার মধ্যে, লবঙ্গ বিক্রি হচ্ছে ৯০০ টাকায়, গোলমরিচ বিক্রি হচ্ছে ৯০০ টাকায় এবং দারচিনি বিক্রি হচ্ছে ৬০০ টাকার মধ্যে এবং পেঁয়াজ রয়ে গেছে আগের দামে ৬০ থেকে ৬৫ টাকায়, আদা ১২০ টাকা থেকে ১৩০ টাকা এবং রসুন ২০০ টাকায় বিক্রি হচ্ছে। আমরা আসলে কথা বলেছিলাম খাতুনগঞ্জের যারা বড় বড় পাইকার ব্যবসায়ী এসে তাদের সাথে, তারা জানালো আসলে এখনো পর্যন্ত আসলে পর্যাপ্ত পরিমাণে ঈদুল আজহার যেই মশলা সেগুলি কিন্তু মজুত রয়েছে, তবে বাজারে প্রভাব পড়বে না বলে তারা মনে করেন। তবে যদি ভারত পাকিস্তানের যুদ্ধ দীর্ঘস্থায়ী হয় তাহলে কিন্তু বেশ কিছু পণ্যের উপরে প্রভাব পড়বে, যেগুলো আসলে ভারত থেকে আসে সেই পণ্যগুলোর উপরে প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। তবে এরপরও যারা ইম্পোর্টার আছে তারা বললো আসলে তারা অনেক আগেই কিন্তু মাল মজুত করেছেন এবং এই কোরবানিতে কিন্তু আসলে প্রভাব পড়বে না বলে তারা জানিয়েছেন। তবে যারা সাধারণ ক্রেতা আছে তারা কিন্তু অভিযোগ করে বলেছেন দাম ইতিমধ্যে কিন্তু বাড়িয়ে ফেলেছেন আর বাড়ানোর আর সুযোগটা কই। যেই এলাচ ছিল ৩২০০-৩৩০০ টাকা সেই এলাচ বিক্রি হচ্ছে ৫,০০০ টাকা, তার মানে সেখানে ১৬০০ টাকা থেকে ১৮০০ টাকা বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ করেছেন। ধন্যবাদ আপনাকে। বরগুনার পাথরঘাট আর বিষখালী ও বলেশ্বর নদীর মোহনায় নিষেধাজ্ঞার মধ্যে অবৈধ জাল দিয়ে শিকার করা হচ্ছে বিভিন্ন প্রজাতির মাছ, মারা হচ্ছে রেণুপোনা। নেই প্রশাসনের নজরদারি। অভিযোগ রয়েছে স্থানীয় মৎস্য কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় মাছ শিকার করছে অসাধু জেলেরা। বরগুনা থেকে তাহিদুল ইসলাম শুভর পাঠানো তথ্যচিত্রে আব্দুল হামিদের রিপোর্ট। ৫৮ দিনের মাছ শিকারের নিষেধাজ্ঞা চলছে সমুদ্রে, তবে তা অমান্য করে নিষিদ্ধ গোপজাল, বাধা, বেহুন্দি ও নেটজাল দিয়ে পাথরঘাটার উপকূলীয় নদী বিষখালী ও বালেশ্বরে এভাবেই চলছে মাছ শিকার। অভিযোগ আছে স্থানীয় প্রভাবশালী ও রাজনৈতিক নেতাদের সহযোগিতায় অবৈধ জাল দিয়ে মাছ শিকার করছে জেলেরা। প্রশাসন তো দেখি লড়াই, মাঝে মাঝে ধরে, মাঝে মাঝে ধরে না। বাধা জাল এটা তো অনেক আগেই কি অবৈধ। গোপজাল আছে চরে, ওই যে চরপাটা যায় যেগুলা, ওগুলা প্রচুর পরিমাণ ওই ইলিশের পোনা পরে, যে মাছই ওর মধ্যে ধান দেয় আর বাইরে পারে না। এই পোনা মাছ, ছোট ছোট মাছগুলো নিধন করা মানে মৎস্য সম্পদ ধ্বংস করা। সরকারের কঠোর নজরদারি দরকার। নিষিদ্ধ জালের ফাঁস ছোট হয়, বড় মাছের সাথে মারা পড়ছে রেণুপোনাও। দ্রুত ব্যবস্থা না নিলে বিলীন হতে পারে বিভিন্ন প্রজাতির মাছ। চরগড়া, বেড় জাল, বেহন্দি জাল দিয়া সমস্ত মাছ, ছোট মাছগুলো মারিয়ে ফেলাইতেছে। প্রশাসন নাকের ডগায়, কিন্তু কেউ কিছু বলছে না। নিষেধাজ্ঞার এ সময় নদীতে মাছ শিকারের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। ইতিমধ্যে আমরা এগুলো নিয়ে অভিযান করেছি, এই জালগুলো নিয়ে অভিযান করেছি, আমরা কিন্তু ব্যাপক আকারে অভিযান করেছি। কিছু অসাধু ব্যবসায়ী যারা আসলে এই কাজগুলো এখনো করছে, এটা আসলে আমাদের জন্য খুব দুর্ভাগ্যজনক। তবে হলো আমরা তাদের বিরুদ্ধে যে অভিযানগুলো চলছে এই অভিযানগুলোকে আমরা আরো জোরদার করব। এভাবে পোনা নিধন করলে আগামীতে মাছের চরম সংকট তৈরি হবে নদীতে। প্রকাশ্যে রেণুপোনা মারা ও অবৈধ জাল ব্যবহারের বিরুদ্ধে প্রশাসনকে আরো কঠোর হবার আহ্বান স্থানীয়দের।
আব্দুল হামিদ, RTV। সকালের সংবাদ এই পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।